সব ঠিকঠাক থাকলে আগামী 17 তারিখ আমরা সুপ্রিম কোর্ট থেকেই একটা আপডেট পাবো, যেখানে আমরা জানতে পারবো যে সত্যিই পরীক্ষাটা আদৌ হবে কি না। যদি পরীক্ষা হয় তাহলে অ্যাকচুয়াল কাদেরকে সুযোগ দেওয়া হবে? সেই 26,000 ক্যান্ডিডেটদেরকেই, অর্থাৎ যাদের চাকরি গেল তাদেরকেই, নাকি 16 সাল থেকে 25 সাল পর্যন্ত যারা সেই হতভাগ্য যুবক যুবতী অপেক্ষা করে বসে আছেন তাদেরকে? যদি পরীক্ষা হয়ও আলটিমেট যাদেরকে নিয়েই হোক, তাহলে সেটা কি সত্যি 3 মাসের মধ্যে কমপ্লিট করা হবে, নাকি চেয়ারম্যানের কথা মতো চলে যাবে সেই ডিসেম্বর জানুয়ারি কিংবা তারও বেশি? আমরা এই যাবৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একটা বার্তা পাবো আশা করেছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি বার্তা তো কোনো বার্তাই নয়, বরং আমাদেরকে আরও বেশি হতাশ করেছে। একটা বার্তাই পেয়েছি যে ক্লারিফিকেশন করা হবে, রিভিউ পিটিশন করা হবে, কিন্তু সেইটার গভীরতা কতটা, সেটার প্রতি আস্থা কতটা রাখা যায়, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পরিষ্কার করে দিয়েছেন। কেননা তিনি নিজেও কিন্তু এ ব্যাপারে স্যাটিসফাইড নয়, আস্থাশীল নয় এই রিভিউ পিটিশনের ওপরে। তিনি নিজেও কিন্তু এর ওপর কোনোভাবেই ভরসা করতে পারেননি, সেটা তিনি প্রত্যক্ষভাবে নিজ মুখেই স্বীকার করেছেন, জানিয়েছেন। আমরা বিগত এপিসোড থেকে একটা কথাই বলে আসছি যে এই রকম একটা সময়ে দাঁড়িয়ে সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা এগোচ্ছেন, অর্থাৎ সেই 26,000 ক্যান্ডিডেটের মধ্যে যাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে তারা, এবং সেই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা অপেক্ষা করছেন, অর্থাৎ 16 সাল থেকে 25 সাল পর্যন্ত তারা। কেননা উভয়ের দাবিটাই কিন্তু যুক্তিসঙ্গত। একদিকে যাদের চাকরি গেল তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া, ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে দেওয়া যেমন একটা খুব গুরুত্বপূর্ণ, যুক্তিসঙ্গত, ঠিক তেমনইভাবে আবার নতুন অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্টে ফ্রেশ ক্যান্ডিডেটদেরকে অংশগ্রহণ করতে দেওয়াও কিন্তু অনেকটা যুক্তিসঙ্গ, অনেকটা মানবিকতার দিকটা বলা চলে। যদি তাদেরকে নিয়েই বসে থাকে তাহলে নতুন করে যারা 16 সাল থেকে 25 সাল পর্যন্ত বসে রয়েছে তাদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকারে। আর যদি উভয়কেই অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে প্রত্যেকেই কিন্তু নিজেদের যোগ্যতা আরেকবার প্রমাণ করতে পারবে। যারা চাকরি গেল তারা যদি সত্যিই যোগ্য হয় তারা আরও একবার অগ্নি পরীক্ষা দেবে। আবার একইভাবে 2016 সাল থেকে 25 সাল পর্যন্ত যারা এই রিক্রুটমেন্টটার জন্যে অপেক্ষা করছিল, যাদেরকে এখানে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয় বলে অনেকে মনে করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে এই 26,000 ক্যান্ডিডেটদের নিয়োগটার ওপরে যেভাবে স্টে অর্ডার পড়েছিল, যে কেস হয়ে পড়েছিল, তাদের জন্যই কিন্তু এই 16 সাল থেকে 25 সাল পর্যন্ত নিয়োগ বন্ধ হয়ে পড়েছিল। সকলে কিন্তু বলছিলেন যে ওই কেস না মিটলে নতুন করে রিক্রুটমেন্ট আসবে না। তাহলে উভয়ের দাবিটাই তো একইভাবে সমান। তো যাই হোক, সে সকল কথা নিয়ে বেশি বিতর্কে যাব না। অনেকে বিভিন্ন মতাদর্শের মানুষ, দর্শক বন্ধু রয়েছেন। এক কথায় বলবো, উভয়কে অংশগ্রহণ করতে দিলে উভয়ের পক্ষেই ভালো, সরকারের পক্ষেও ভালো। আমরা বিগত এপিসোড থেকে বলে আসছি যে এরকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে কিন্তু উভয় ক্যান্ডিডেটের পক্ষেই কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া দরকার। এ নিয়ে বেশি কিছু চিন্তাভাবনা না করি, জাস্ট আপডেটগুলো সংগ্রহ রাখুন। কী কী তথ্য আপনারা পাচ্ছেন, কী কী তথ্য আপনারা সংগ্রহ করতে পাচ্ছেন, এবং সেই সঙ্গে কী কী তথ্য উঠে আসছে, সেটা সরকারের পক্ষ থেকেই হোক, মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকেই হোক, কিংবা এসএসসি বোর্ড থেকেই হোক, কিংবা সুপ্রিম কোর্ট থেকেই হোক, কিংবা হাইকোর্ট থেকে কী তথ্য উঠে আসছে সেগুলো আপনারা আপডেট রাখুন। এবং যেটা আমরা বারবার বলে আসছি যে প্রিপারেশান চালিয়ে যান। আমার বিশ্বাস আপনাদের প্রায় 90% বললে ভুল হবে, 95% ক্যান্ডিডেট যারা বিশেষভাবে পরীক্ষার জন্য বিশেষভাবে অ্যাক্টিভ, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, হতাশায় ভুগছেন, তারা কিন্তু অবশ্যই 95% ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যে প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছেন। আমাদের বিভিন্ন দর্শক বন্ধু কিন্তু কমেন্ট করছেন, দু একজন কিন্তু জানিয়েছেন যে ক্লাস হোক, ক্লাসে আরও নতুন টপিক নিয়ে আসুন। তাদের কথা মাথায় রেখে এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসাকে মাথায় রেখেই কিন্তু আমরা বিভিন্ন এপিসোড নিয়ে আসার চেষ্টা করছি। আজকের এপিসোডও সেরকমই একটা এপিসোড নিয়ে এসেছি, যেটা হলো মঙ্গল কাব্যের ধারা। পার্টিকুলার একটা ধারা নিয়ে আমরা আলোচনা করব। মঙ্গল কাব্যের ধারা বলতে কিন্তু মনসা মঙ্গল থেকে শুরু করে চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল এবং শিবায়ন বা শিবমঙ্গল, সেটাও কিন্তু বোঝায়। তাহলে আজকের এপিসোডে আমরা জাস্ট তার মধ্যে একটা ধারা নিয়ে আলোচনা করব, পরবর্তী নেক্সট এপিসোডে পরবর্তী ধারাগুলো নিয়ে আলোচনা করব। আপনারা এখানে যেমন ডেসক্রিপটিভ প্যাটার্নও পাবেন, ঠিক একইভাবে কিন্তু সেলফ স্টাডি ভিত্তিক আলোচনাও পাবেন, একই সঙ্গে আবার প্র্যাকটিস সেটও পাবেন। একটু ধৈর্য সহকারে একটু দেখুন, এবং সেই সঙ্গে আপনাদের কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্স আপনাদের জন্য কমেন্ট রয়েছে, ওপেন রাখছে সারা দিন সারা রাত।
অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদেরকে উৎসাহিত দেওয়ার জন্যও কিন্তু লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারলে কিন্তু অনেকটা উপকার হয়, কেননা তাতে করে আমরা আমাদের কাজের প্রতি নতুন এপিসোড আনার প্রতি বিশেষভাবে উৎসাহ বোধ করি। আসুন বিস্তারিত আলোচনায় চলে যাই। সেলফ স্টাডি ভিত্তিক, সাজেশন ভিত্তিক, যেমনভাবে ভাববেন সেমনভাবেই কিন্তু এখানে রয়েছে। আপনারা চাইলে কম্পিউটারে, ল্যাপটপে কিংবা মোবাইলে এইটাও কিন্তু পড়ে নিতে পারেন। দেখুন এখানে কি বলা হয়েছে, একটু কি আলোচনা রয়েছে, একটু আলোচনা করে নিই। সব ঠিকঠাক থাকলে কিন্তু এর মধ্যে থেকে আপনি পাবেন এবং সেই সঙ্গে আপনার কিন্তু একটা ডেপথ এবং ক্লিয়ার কনসেপ্ট আপনার তৈরি হয়ে যাবে। অনেকে ইতিমধ্যে কিন্তু পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন, বলা চলে 70 কেন 80% কিন্তু ক্যান্ডিডেট পড়াশোনা বন্ধ রেখেছিলেন, প্রিপারেশান বন্ধ রেখেছিলেন। তাহলে এবারে যে পরীক্ষা নেওয়া হবে বলছে, নেওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। তাহলে এই রকম সময়ে যে সকল ক্যান্ডিডেট যেরকম প্রিপারেশান নেবেন এই 2-3 মাসের মধ্যে, তাদের কিন্তু সেরকম পরীক্ষা হবে, রেজাল্ট আসবে। 80% থেকে 85% ক্যান্ডিডেট কিন্তু পড়াশোনা বন্ধ রেখেছিলেন। সেই জায়গায় মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে আপনারা যেরকম প্রিপারেশান নেবেন সেরকমই কিন্তু আপনার ফল আসবে। তাই বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, বেশি হতাশ হওয়ার দরকার নেই, মন খারাপ করার কোনো দরকার নেই। আপনি নতুন করে প্রিপারেশান শুরু করেন। যাদের চাকরি গেল তারা ভাবছেন যে আমি কী করে নতুন করে প্রিপারেশান নেব, নতুন ছেলেদের সঙ্গে কী করে পেরে উঠব, সেটাই শুধু নয়, কেননা আপনার টেক্সচুয়াল দিকগুলো তো কমপ্লিট রয়েছে, আপনি তো বিদ্যালয়ে পড়িয়েছেন। একই সঙ্গে ব্যাকরণের দিকগুলোও তো আপনার কমপ্লিট রয়েছে বলা চলে। তাহলে আপনার শুধু সাহিত্যের ইতিহাস। আর যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনারা সদ্য মাদ্রাসা পরীক্ষা দিয়ে এসেছেন, মাদ্রাসা 7th SLST পরীক্ষা দিয়ে এসেছেন গত বছর 3রা মার্চ। আমি যদি একটু ভুল করি তাহলে ধরিয়ে দেবেন। তো সেই সময় থেকে আজকে চলছে এপ্রিল মাস, তাহলে 1 বছর 1 মাস হয়েছে বলা চলে। খুব বেশি ভুলে যাননি আপনারা, দেখলেই আবার মনে পড়ে যাবে। আর সবথেকে বড় কথা এটাই যে সিলেবাস চেঞ্জ হয়নি। আর যদি চেঞ্জ হয়েও থাকে, অর্থাৎ 11-এর যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে একাদশ শ্রেণীতে, তাহলেও কিন্তু পুরনো সিলেবাসে, পুরনো গেজেট ধরে, নোটিফিকেশান ধরেই কিন্তু বলা চলে এখানে পরীক্ষা হবে, রিক্রুটমেন্ট হবে। তাই চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। এখানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান কাজ করবে, এখানে আপনার নেগেটিভ মার্কস থাকছে না, যেটা কিন্তু মাদ্রাসায় খুব ভয়াবহ একটা আকার ধারণ করেছিল। পাশাপাশি আপনার যে একাডেমিক কোয়ালিফিকেশান, আবার সেখানে এক্সপিরিয়েন্স, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এক্সপিরিয়েন্স এখানে নাম্বার একাডেমিক কোয়ালিফিকেশান হিসেবে যোগ হবে। তাহলে সব ব্যাপারটা দেখতে গেলে কিন্তু অনেকটাই এটা চিন্তার ব্যাপার, অনেকটাই কিন্তু এটা আকর্ষণীয় ব্যাপার। তাই অবশ্যই চিন্তা না করে আপনার অবশ্যই এখন প্রিপারেশান নেওয়া দরকার। চলুন বিস্তারিত আলোচনায় আজকে চলে যাই, যেটা আমাদের টপিক মঙ্গল কাব্যের ধারা। প্রথমেই মঙ্গল কাব্য সম্পর্কে সাধারণ একটু ধারণা দেওয়া হয়েছে 2-3 লাইনে, যে মঙ্গল কাব্য কী, এর সময়কাল নির্দেশ করুন। মধ্যযুগে বাংলা সাহিত্যে দেবদেবীর মাহাত্ম্যসূচক যে সমস্ত কাব্য রচিত হয়েছিল তাকেই এক কথায় মঙ্গল কাব্য বলে। এর সময়কাল পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক, অর্থাৎ পঞ্চদশ শতক বলতে আমরা জানি 1401 থেকে 1500, তাহলে পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক মানে 1401 থেকে অষ্টাদশ শতক বলতে 1800। বেশ, নেক্সট, কাব্যগুলির নাম মঙ্গল কেন? কাব্যগুলির নাম মঙ্গল কেন, এই নিয়ে নানা মতভেদ রয়েছে, অর্থাৎ নানা মুনির নানা মত রয়েছে। যেমন কেউ বলেন এই কাব্য পাঠে মানুষের মঙ্গল হয়, কেউ বলছেন আবার এই কাব্যের নানা দেবদেবীর মঙ্গল এবং মাহাত্ম্য বর্ণিত হয়েছে বলে কাব্যগুলির নাম হয়েছে মঙ্গল কাব্য। আবার অনেকে বলেন কাব্যগুলি এক মঙ্গলবার শুরু হয়ে পরবর্তী মঙ্গলবার পর্যন্ত গীত হতো। আবার এমন মতো আছে যে এই মঙ্গল কাব্যগুলিতে মঙ্গল নামে এক বিশেষ রাগিনীর সুর ছিল বলে কাব্যের নাম মঙ্গল কাব্য। তো কী কী মতভেদ রয়েছে, কে কী বলছে, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। বেশ, নেক্সট যেটা রয়েছে যে মঙ্গল কাব্যগুলি কয়টি শ্রেণীর বা কয়টি অংশ এবং কী কী। মঙ্গল কাব্যগুলির 4টি অংশ: বন্দনা, গ্রন্থোৎপত্তির কারণ, দেবখণ্ড, নরখণ্ড। আর আরেকটা বিষয় জানিয়ে রাখলে খুব ভালো হয়, সেটা হচ্ছে উল্লেখযোগ্য মঙ্গল কাব্যগুলি কী কী, যেটা আমরা একটু আগেই বলছিলাম। উল্লেখযোগ্য মঙ্গল কাব্যগুলি হলো মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য এবং অন্নদা মঙ্গল কাব্য। এছাড়া শিবমঙ্গল রয়েছে, আরও রয়েছে, সেগুলো একটু অপ্রধান মঙ্গল কাব্য হিসেবে কিন্তু আপনাদেরকে একটু জেনে রাখতে হবে। এছাড়া দেখুন, এবার আমরা যে ধারাটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল কাব্য ধারার একদম প্রথম ধারা, যার নাম মনসা মঙ্গল কাব্য। দেবী মনসার মাহাত্ম্য নিয়ে যে সমস্ত কাব্য রচিত হয়েছিল তাই মঙ্গল কাব্য শুধু নয়, মনসা মঙ্গল কাব্য বলা হচ্ছে তাকে। এর গল্পে মানব জীবন রসের প্রাচুর্য বহু বাঙালি কবিকেই আকৃষ্ট করেছে। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে, কীভাবে এই তথ্য জানা যায়, এগুলো একটু জেনে রাখতে হবে। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত। এই প্রশ্ন কিন্তু আদি কবি কে আসার সম্ভাবনা কিন্তু খুবই কম, তবুও কিন্তু
মানে বলা চলে যদি এখানে 55 নম্বরের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু অনেকে বলছেন না 90 নম্বরের পরীক্ষা হবে, 10 নম্বরের ভাইভা বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার। যাই হোক, অ্যাকচুয়ালি যদি আমি 100 নম্বরের পরীক্ষা ধরি না, তার মধ্যে কিন্তু প্রায় 50 থেকে 55 সকলে অ্যাটেন্ড করতে পারবে সেরকমই কিন্তু প্রশ্ন থাকে, সহজই প্রশ্ন থাকে। এবং তাতে করে কি হয়, ওই 55 পর্যন্ত প্রশ্ন করার সময় আমরা মনে করি বা আমি তো অনেকগুলো সঠিক উত্তর দিয়ে ফেললাম বা আর আমার কোনো অসুবিধে নেই, কিন্তু দেখবেন শেষের দিকে 30টা কি 40টা প্রশ্ন আপনার কিন্তু অনেক টাফ হচ্ছে। তাদের মধ্যে থেকে 10টা প্রশ্ন হয়তো আপনি ঠিকঠাক করতে পারবেন যেহেতু আপনার চূড়ান্ত প্রিপারেশান রয়েছেন, কিন্তু শেষের দিকে যত যাবেন ততই কিন্তু আপনার কঠিন হবে, আর সেখানেই কিন্তু কম্পিটিশান। অর্থাৎ এখানে কিন্তু এই যে বলছি যে মনসামঙ্গল কাব্যের আদি কবি কে, কানাহরি দত্ত। আমি বললাম যে এরকম প্রশ্ন আসবে না, এরকম প্রশ্নই আসবে, এবং সেই আসবে ওই 55 থেকে 60% মধ্যে। আর বেশি আসবে কোথায়, বাদবাকি যেখানে কম্পিটিশান হবে সেটা হচ্ছে ব্যতিক্রমধর্মী, যেগুলোকে আমরা মনে করবো যে এইগুলো না জানলেও চলবে, এগুলো অতটা বিখ্যাত নয়, এগুলো অতটা প্রচলিত নয়, সেগুলো থেকেই কিন্তু আসবে এবং সেখানেই কিন্তু হবে কম্পিটিশান। তো যাই হোক, আপনারা আমার থেকে অভিজ্ঞ, আপনারা নিজেরা জানেন, আপনারা অনেকে চাকরি করতেন, চাকরি করছেনও, এবং প্রিপারেশান আপনার ভালো আছে। আমি জাস্ট আপনাদেরকে বিষয়গুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মাত্র। কানাহরি দত্তের কাব্যের নাম কি? কানাহরি দত্তের কাব্যের নাম মনসামঙ্গল। কিন্তু আমি যেটা জানি বা আমার যেটা মনে হয় বা অন্যান্য বইয়েতেও উল্লেখ রয়েছে, কানাহরি দত্তের কাব্যের নাম পদ্মার সর্পশয্যা। যদি আপনার অপশানে থাকে যে পদ্মার সর্পশয্যা, তাহলে কিন্তু আপনি তাতেই কিন্তু অ্যান্সার করবেন, কেমন? আর যদি না থাকে, যদি মনসামঙ্গল থাকে, চণ্ডীমঙ্গল থাকে, ধর্মমঙ্গল থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু অবশ্যই মনসামঙ্গলটাই করবেন। বেশ, পরবর্তী পেজে চলে যাব। কানাহরি দত্তের মনসামঙ্গল কোন সময়ে লেখা? 15 শতাব্দীতে লেখা। কবি বিজয়গুপ্ত কোন সময়ের কবি? তার জন্ম কোথায়? 15 শতকের মাঝামাঝি মনসামঙ্গল কাব্যের এই কবি আবির্ভূত হন। জন্ম বর্তমান বাংলাদেশের বরিশালের গৈলা ফুলশ্রী গ্রামে। এবং এটাও জানতে হবে যে তিনি হলেন পূর্ববঙ্গের কবি, সেটা খেয়াল করতে পারছেন? বেশ, নেক্সট যেটা রয়েছে, বিজয়গুপ্তের কাব্যের নাম কি? পদ্মা পুরাণ। আর বিজয়গুপ্ত, নারায়ণদেব, তাদেরও কিন্তু পদ্মা পুরাণ নামই রয়েছে। কাব্যটির রচনাকাল কি? অর্থাৎ এর রচনাকাল হচ্ছে 1494। কীভাবে রচনাকালটি জানা যায়? এখানে উল্লেখ রয়েছে, ঋতুশূন্য বেদশশী পরিমিত শখ সুলতান হুসেনের সহ নিপতি তিলক অঙ্কস্য বামা গতি, এই যে সূত্র, সেই সূত্র ধরে এখানে কাল নির্ণয় করা হয়েছে। নেক্সট রয়েছে, মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য, প্রথমে রচিল গীত কানাহরি দত্ত। এটা কে বলছেন? বিজয়গুপ্ত বলছেন। তার পদ্মার সর্পশয্যা অংশে মনসার আদি কবি কানাহরি দত্ত সম্পর্কে এই কথাটা বলেছেন। কেতকা ক্ষেমানন্দ কোন সময়ের কবি? তার কাব্যের নাম কি? সে সঙ্গে ক্ষেমানন্দী কাব্যের রচনাকাল কি, সেগুলো জানতে হবে পরপর। এখানে দেখুন উল্লেখ রয়েছে, কেতকা দাস নামটির তাৎপর্য কি? এখানে দেখুন রয়েছে উত্তর হিসেবে যে কেতকা দাস নামটির অর্থ মনসার অপর নাম কেতকা, কবি সেই কেতকার দাস, তাই এই নাম হয়েছে। সমস্ত মঙ্গল কাব্যের মধ্যে কার লেখাটি প্রথম মুদ্রিত হয়? না কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য, জাগৃতি মঙ্গল বা জগতী মঙ্গল। এক্ষেত্রে একটা বিষয় আপনাকে জানতে হবে, যেটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে অনেকে ধরা হয় বা ধরেন, সেটা হলো যে পশ্চিমবঙ্গে মনসামঙ্গল কাব্যের কাহিনী জানতে গেলে কোন কবির কাব্য পড়তে হবে? অবশ্যই সেটা কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য। এবং আমাদের যে জাগরণ পালাগুলো হয়, অর্থাৎ বেহুলা লক্ষিন্দরের পালা মানেই জাগরণ পালা বলা হয়, সেখানেও কিন্তু কেতকা দাসের কাব্যটাই পড়া হয়। এবং কেতকা দাস কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কবি এবং রাঢ়বঙ্গের কবি বলা হয়। আরেকটা বিষয় আপনাদের জেনে রাখতে হবে যে ভারতবর্ষে তো আমাদের, যেহেতু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে, স্বাভাবিকভাবেই ভারতবর্ষে এবং শুধু পশ্চিমবঙ্গেই নয়, সাপকে পুজো করা হয়, সাপের প্রতি সম্মান জানানো হয় মহারাষ্ট্রেও। মহারাষ্ট্র এই কারণেই বলছি যে মহারাষ্ট্রে কিন্তু জীবন্ত সাপের ফণায় সিঁদুর লাগিয়ে, আরেকবার বলছি, জীবন্ত সাপের ফণায় সিঁদুর লাগিয়ে তাকে সম্মান জানানো হয়। এমনই তাদের কিন্তু পুজোটা আকর্ষণীয়। যেটা বলছিলাম, ভারতবর্ষের পাশাপাশি কোন দেশে মনসাকে বা সাপের দেবীকে পুজো করা হতো বা সাপকে দেবী রূপে পুজো করা হতো? উত্তর হবে প্রাচীন মিশরে। অর্থাৎ প্রত্নতাত্ত্বিকেরা সেটা আবিষ্কার করেছেন যে প্রাচীন মিশরে সাপকে দেবী রূপে বা সর্পদেবীকে পূজা করা হতো। বেশ, নারায়ণদেবের কাব্যের নাম কি? পদ্মা পুরাণ। পরবর্তী পেজে যাই। পদ্মা পুরাণ কাব্যের কয়টি খণ্ড এবং কি কি? কবি বিপ্রদাস পিপলাইয়ের কাব্যের নাম কি? মনসা বিজয়।
তিনি পঞ্চদশ শতকের কবি ছিলেন। তার কাব্যের কটি পালা এটা একটু জেনে রাখতে হবে, 13টি পালা। বেশ, কাব্যটির রচনাকাল 1495। কাব্যটির রচনাকাল জ্ঞাপক শ্লোক সিন্ধু ইন্দু বেদ মহি শক পরিণাম নৃপতি হুসেন সহ গৌড়ের সুলতান। এখানে দেখুন দেওয়া রয়েছে সিন্ধু 7 ইন্দু 1, এগুলো আপনারা জানেন, এগুলো একটু দেখে নেবেন। 1495 হচ্ছে তার কাব্যের কাল জ্ঞাপক। বিপ্রদাস মনসা বিজয় কতগুলি পালা দেখুন, একটু আগে বলছিলাম 13টি। তন্ত্রবিভূতি কে, সেই সঙ্গে তিনি উত্তরবঙ্গের কবি। তন্ত্রবিভূতি কাব্যের নাম কি, কাব্যটির রচনাকাল এবং জগজ্জীবন ঘোষাল কোথাকার কবি, সেই সঙ্গে তার কাব্যের নাম কি, কাব্যটি কোথা থেকে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, মনসামঙ্গল কাব্যের কোন কবি গুণরাজ খান উপাধি পেয়েছিলেন, ষষ্ঠীবর দত্ত পেয়েছিলেন, ষষ্ঠীবর দত্ত কোথাকার কবি ছিলেন, তার কাব্যের নাম পদ্মাপুরাণ, এগুলো একটু জেনে রাখবেন। পরবর্তী পেজে দেখুন আর কয়েকটা মাত্র রয়েছে, বেশি নেই। ষষ্ঠীবর দত্ত পদ্মাপুরাণ কয়টি খণ্ড, বিভক্ত কী কী। তারপরে রয়েছে মনসামঙ্গল কাব্যের অন্যান্য বা অপ্রধান কবি কারা রয়েছেন, জীবন মৈত্র, বিষ্ণুপাল, বানেশ্বর রায় ইত্যাদি। আর একটা বিষয় হলো বাইশা কী, এ বিষয়ে কিন্তু প্রশ্ন বারংবার আসে, ইন্টারভিউর ক্ষেত্রে ধরা হয়, কিন্তু অনেকে এটা জেনে গেছেন বা এটা অনেকটা সহজ বলে মনে হয়, তবু একটু জেনে রাখতে হবে যে পূর্ববঙ্গে কেউ কেউ একাধিক কবির রচনা সংকলন করেছেন। এর দুটি ধারা ছিল, বাইশা আর শট কবি মনসামঙ্গল। যখন 22 জন কবির সংকলন প্রকাশ পেত তখন তাকে বাইশা বলা হতো, আর 6 জন কবির সংকলন শট কবি মনসামঙ্গল বলা হয়। বিষয়টা খেয়াল করতে পারছেন, এইভাবে মনে রাখবেন। একটু আগে বলছিলাম যে মনসামঙ্গলের অন্যান্য কবি, সেই অন্যান্য কবিদের সম্পর্কে একটু ছোট ছোট তথ্য জেনে রাখতে পারলে ভালো হয়। অর্থাৎ আমি সেলফ স্টাডি আকারে কিন্তু এই জায়গাটা দেখতে বলছি আপনাদেরকে। এখানে কি রয়েছে, প্রথমে অপ্রধান কবি হিসেবে মনসামঙ্গল কাব্যের কালিদাসের নাম বলা যায়, তার কাব্যের নাম জানা যায় না। রচনাকাল তবে যেটা জানা গিয়েছে 1619, তিনি রাঢ়বঙ্গের অধিবাসী ছিলেন। আরেকজন অপ্রধান কবি হলেন মনসামঙ্গলের সীতারাম দাস, যার কাব্যের নাম কমলা কীর্তন। খেয়াল করবেন, সীতারাম দাসের কাব্যের নাম কমলা কীর্তন। রচনাকাল সপ্তদশ শতক, অর্থাৎ 1601 থেকে 1700-র মধ্যে। আরেকজন কবি হলেন অপ্রধান কবি মনসামঙ্গল কাব্যের রসিক মিশ্র, যার কাব্যের নাম জগতী মঙ্গল, জন্মস্থান বর্ধমানের নন্দনপুর। আরেকজন জগজ্জীবন ঘোষাল 1102 বঙ্গাব্দে, আর জীবন কৃষ্ণ মৈত্র পদ্মাপুরাণ তার কাব্যের নাম। ব্যাস, অপ্রধান কবি হিসেবে এই কটা জেনে রাখলেই হবে, কালিদাস, সীতারাম দাস, রসিক মিশ্র, জগজ্জীবন ঘোষাল এবং জীবন কৃষ্ণ মৈত্র। আর প্রধান কবি হিসেবে মনসামঙ্গলের কানাহরি দত্তকে জানতে হবে, আদি কবি যেহেতু। মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য, প্রথমে রচিল গীত কানাহরি দত্ত, সেই বিজয়গুপ্তের অমর বাণী। সেই সঙ্গে বিজয়গুপ্তের এই তাচ্ছিল্য সূচক মন্তব্য অশিষ্ট ও বিদ্বেষমূলক বলছেন কে, আশুতোষ ভট্টাচার্য, অর্থাৎ বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থের রচয়িতা সেই আশুতোষ ভট্টাচার্যই কিন্তু এই মন্তব্য করছেন বিজয়গুপ্ত সম্পর্কে। তার কাব্যের নাম কি, পদ্মার সর্পসজ্জা, অর্থাৎ এখানে কানাহরি দত্তের কথা বলা হচ্ছে। এবং সেই পদ্মার সর্পসজ্জা নামটা কে দিচ্ছেন, দীনেশ চন্দ্র সেন উল্লেখ করেছেন। কোনো পূর্ণাঙ্গ পুঁথি আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি, যা পাওয়া গেছে অসম্পূর্ণ। চতুর্দশ শতাব্দীর কবি বলছেন কে, আশুতোষ ভট্টাচার্য। এইভাবে এইগুলো একটু দেখে নিতে হবে, সেলফ স্টাডি ভিত্তিক। দেখুন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, দেখুন এই এতটা অংশ রয়েছে কানাহরি দত্ত সম্পর্কে, ব্যাস এইটুকু জানলেই চলবে। আর একটু পদগুলো জানতে হবে। বিজয়গুপ্ত সম্পর্কে যেগুলো জানতে হবে সেগুলো হলো, বিজয়গুপ্তের কাব্যের নাম পদ্মাপুরাণ, প্রকাশকাল 1303, আর দ্বিতীয় সংস্করণটা জানবেন 1308-এ। কেমন, সম্পাদক ছিলেন প্যারীমোহন দাশগুপ্ত। কোথা থেকে প্রকাশিত হয়েছিল একটু জানবেন, যে বরিশাল থেকে প্রকাশিত হয়েছিল, এবং তার জন্মস্থানও কিন্তু একটু নিচের দিকে লক্ষ্য করুন, বরিশালে ফুল্লশ্রী গ্রামে। প্রাচীন নাম ছিল মনসা। এবং বিজয়গুপ্তের পদ্মাপুরাণটা কী নামে গীত হতো বলুন তো, রায়ানী নামে গীত হতো। এগুলো একটু জেনে রাখবেন, কেমন, একটু খাতায় লিখে রাখুন পারলে, এখানে তো উল্লেখ নেই। বিজয়গুপ্তের শিব চরিত্র উল্লেখযোগ্য, যেমন ধরুন নারায়ণ দেবের কাব্যে শিবের চরিত্রে শোচনীয় পরিণাম চিত্রিত হয়েছে, এবং সেই শোচনীয় পরিণাম অন্য কোনো কবির কাব্যে কিন্তু ততটা হয়নি। বেশ, বিপ্রদাস পিপ্লাই সম্পর্কে একটু আসি। এখানে বিপ্রদাস পিপ্লাইয়ের পিতাকে বলুন তো, মুকুন্দ পণ্ডিত। তো যেটা জানতে হবে যে কাব্য নাম মনসা বিজয়, কলকাতার অদূরে দত্তপুকুর থেকে বিপ্রদাস পিপ্লাইয়ের কাব্যের পুঁথি আবিষ্কৃত হয়। ডক্টর সুকুমার সেনের সম্পাদনায় এশিয়াটিক সোসাইটি থেকে বিপ্রদাসের মনসা বিজয় কাব্যটি প্রকাশিত হয়। তার পিতা মুকুন্দ, যেটা আমরা বলছিলাম মুকুন্দ পণ্ডিত। জন্মস্থান
বসিরহাটের বাদুরিয়া গ্রামে, এখানে মাদুরিয়া আছে, ওটা বাদুরিয়াও বলা হয়। রচনাকাল কত? 1495। এগুলো একটু জানবেন। বেশ, পরবর্তী আসি নারায়ণ দেব। তার কাব্যের নাম কি? পদ্মাপুরাণ। আমরা একটু আগে জানলাম বিজয়গুপ্তের কাব্যের নাম পদ্মাপুরাণ, ঠিক একইভাবে নারায়ণ দেবেরটাও তাই। 1695 খ্রিস্টাব্দে পুঁথিটি নকল হয়েছিল। আর এগুলো এই সঙ্গে ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ বোর গ্রামে তার জন্ম। বাংলা আসামে এই কাব্যগুলি বিশেষভাবে জনপ্রিয় হয়েছে, এগুলো একটু জানবেন। আর তারপরে যেটা রয়েছে যে দ্বিজ বংশীদাস, রামায়ণের অনুবাদক, চন্দ্রাবতীর পিতা তিনি। রামায়ণ নিয়ে আলোচনা করার সময় সেখানে আমরা পাবো চন্দ্রাবতীকে। তো সেই চন্দ্রাবতীর মানে একজন মহিলা অনুবাদক, রামায়ণের একজন মহিলা অনুবাদককে চন্দ্রাবতী, সেই চন্দ্রাবতীর পিতা দ্বিজবংশী দাস তিনি কিন্তু মনসামঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছেন। চন্দ্রাবতীর মহিলা কৃত্তিবাস বলা হয়, দেখুন তারপরেই রয়েছে যেটা, যে মহিলা কৃত্তিবাস বলা হয় তাকে, কেননা তিনি একমাত্র মহিলা যিনি রামায়ণের অনুবাদ করেছিলেন। তো যাই হোক, মানে পিতার যোগ্য কন্যা বলা চলে। দীনেশচন্দ্র সেন দ্বিজ বংশীদাস সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করেছেন। আর ময়মনসিংহ জেলার পাতুরিয়া গ্রামে জন্ম, রচনাকাল 1575 থেকে 76, এগুলো একটু জানতে হবে। চন্দ্রকুমার দে আরও কিছু তথ্য সৌরভ পত্রিকায় প্রকাশ করেন। দ্বিজ বংশীদাসের কাব্য সম্পাদনা করেছিলেন দ্বারকানাথ এবং রামচন্দ্র চক্রবর্তী, এইগুলো একটু মনে রাখলেই চলবে। আর কেতকাদাস ক্ষেমানন্দ সম্পর্কে কিছু তথ্য জানতে হবে, যাদের মধ্যে রয়েছে তার জন্মস্থান, পিতার নাম, কাব্য নাম, বেহুলার স্বর্গযাত্রার পথে 22টি ঘাট এবং গ্রামের বর্ণনা আছে এই কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে। সেই সঙ্গে আরও কিছু তথ্য এখানে রয়েছে, কাব্যটি কতগুলি পালায় বিভক্ত ইত্যাদি ইত্যাদি এখানে রয়েছে, জানতে হবে। এবার আমরা আসুন যে আমরা একটু প্র্যাকটিস সেটের দিকে যাই। প্র্যাকটিস সেট হিসেবে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো জেনে রাখা খুব দরকার। 60টার মতন প্রশ্ন এখানে আমরা আলোচনা করেছি। আপনারা চাইলে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান এবং সেখান থেকে কিন্তু এগুলো যথাযথ সময়ের মধ্যে আমরা এগুলো সেখানে অ্যাভেলেবেল করে দেবো। সেখানে কিন্তু আপনারা যেমনটা এইভাবে দেখছেন এরকমই কিন্তু সেখানে পেয়ে যাবেন। তারপরে আপনারা আপনাদের নিজেদের মতো করে চাইলে কম্পিউটারে, চাইলে ল্যাপটপে, চাইলে ট্যাবে কিংবা আপনাদের মোবাইলে কিংবা প্রিন্ট আউট করে আপনারা পড়তে পারেন। এখানে একটু ছবিগুলো একটু হালকা আবছা আছে, কিন্তু আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখানে আমরা উত্তর একসঙ্গে দিয়ে রেখেছি এবং সেই সঙ্গে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা পাশে লিখে রেখেছি। যেমনটা আপনারা নিজেরা বইয়েতে পড়েন বা বই পড়ার সময় লিখে রাখেন তেমনটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, কোনো অসুবিধা হবে না। যাক, আলোচনায় আসি। মনসামঙ্গল কাব্যধারার আদি কবি কে? হরিদত্ত বা কানা হরিদত্ত। হরিদত্ত রচিত মনসামঙ্গলের নাম কি? কালিকা পুরাণ এখানে দেওয়া রয়েছে, কিন্তু হবে পদ্মার সর্পসজ্জা। দম্ভ করি বিশ্বহরি পূজে কোন লোক? বৃন্দাবন দাস। এবারে দেখুন 4, 5, 6 এই তিনটে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। পূর্ববঙ্গের মনসামঙ্গলের কবিকে? তন্ত্র বিভূতিটা হবে না, হবে কে? বিজয়গুপ্ত, হবে নারায়ণ দেব, ষষ্ঠীবর দত্ত। আর তারপরে রাঢ়বঙ্গের কবিকে? উত্তরবঙ্গের কবিকে, এগুলো জেনে রাখবেন। এখানে প্রশ্ন হিসেবে আছে কবি নন কে? তাহলে নন কে সেটা এখানে দাগ রয়েছে, যে বিপ্রদাস পিপলাই উত্তরবঙ্গের নন, তাহলে বাকিগুলো কিন্তু উত্তরবঙ্গের, সেইভাবে এখানে করা রয়েছে, একটু দেখে নেবেন। প্রথমে রচিল গীত কানা হরিদত্ত, কে বলছেন? বিজয়গুপ্ত। পদ্মার চরণে গতি হরিদত্তে কয়, মনসা পুজিলে সবে ধনপুত্র পায়। কার পদ? না নারায়ণ দেব, যার উদ্যোগে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ মুদ্রিত আকারে প্রকাশিত হয়েছিল। আমরা জেনেছি যে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কার সম্পাদনায়, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, সেই প্যারীমোহন দাশগুপ্ত। যে সালে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ প্রকাশিত হয় 1303। আমরা আরেকটা জানতে বলেছিলাম যে সেটা হলো দ্বিতীয় সংস্করণ 1308। যে কবির মনসামঙ্গল প্রথম মুদ্রিত হয়েছিল? কেতকাদাস ক্ষেমানন্দের জাগৃতিমঙ্গল বা জগতিমঙ্গল প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল। সেই সঙ্গে আরও প্রশ্ন রয়েছে, বিজয়গুপ্তের মনসামঙ্গল যে নামে পূর্ববঙ্গে গীত হয়, রায়ানী নামে, আমরা যে একটু আগেই বলছিলাম রয়ানী। বিজয়গুপ্তের ছদ্মবেশে জয়গোপাল ঐতিহাসিক মরীচিকা উৎপাদন করেছেন, যিনি এ মন্তব্য করেছেন দীনেশচন্দ্র সেন। এক রথে পদ্মা দুর্গা অন্তরিক্ষে স্থিতি, দুইজনে দেখে চান্দ একই মূরতি। আবার একইভাবে বিপ্রদাস পিপলাই সম্পর্কে কিছু এখানে তথ্য দেওয়া রয়েছে, এগুলো আপনাদেরকে প্র্যাকটিস সেট হিসেবে ভালোভাবে পড়ে যেতে হবে। 22 কবির মনসামঙ্গল যে অঞ্চলে প্রথম সংকলিত? চট্টগ্রামে, এটা আপনাদের জেনে রাখতে হবে। পাশাপাশি এখানে পরবর্তী পেজে রয়েছে দ্বিজ বংশীদাসের পরিচয় যিনি সর্বপ্রথম উদ্ধার করেন, দীনেশচন্দ্র সেন। উত্তরবঙ্গে মনসামঙ্গলের কবি কে? সেই সঙ্গে রয়েছে জগজ্জীবন ঘোষাল, যে সময় মনসামঙ্গল কাব্য রচনা করেন, যার মঙ্গল কাব্য মনসার 3 বার জন্মগ্রহণের কথা ব্যক্ত হয়েছে, জগজ্জীবন ঘোষাল। এগুলো একটু দেখে রাখবেন, কেমন? তাহলেই চলবে, বিশেষ ভয়ের কিছু নেই। জাস্ট প্র্যাকটিস করুন, রিডিং দিন, 2-3 বার করে রিডিং দিন,
তাহলে কিন্তু আপনাদের মনে থাকবে এবং মনে পড়ে যাবে, কেননা আপনারা কিন্তু পড়ে এসেছেন, এগুলো আপনাদের কাছে নতুন নয়। গ্র্যাজুয়েশনে পড়েছেন, এসএসসি দেওয়ার জন্য পড়েছেন, কেউ বা মাদ্রাসা দেওয়ার জন্য পড়েছেন, কেউ বা এগুলো পড়েই চাকরি পেয়েছেন। লক্ষিন্দরের পিতার নাম কি? চাঁদ সওদাগর। লক্ষিন্দরের মাতার নাম জানতে হবে সনকা। আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো দেখুন চাঁদ সওদাগরের যে নগরের অধিবাসী ছিলেন চম্পকনগরে, আর লক্ষিন্দরের শ্বশুর বাড়ি কোথায় ছিল? উজানি নগরে। এই জায়গাটা জানতে হবে, তাহলে হবে, কেননা এটা গুলিয়ে যায়। বেহুলার পিতার নাম, বেহুলার মাতার নাম। কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে সাইবেনের পদবিটা কী ছিল বলুন তো? অধিকারী। কেতকাদাসের কাব্যে বেহুলা লক্ষিন্দরের বিবাহের ঘটক কে ছিলেন? জয়দেব। এগুলো একটু মনে রাখতে হবে। অপরদিকে কালকেতু ফুল্লরা, যখন চণ্ডীমঙ্গল সম্পর্কে আলোচনা করব সেই সময় জানবো যে কালকেতু ফুল্লরার বিবাহে ঘটক কে ছিলেন। এই ঘটক ব্যাপারগুলো একটু জেনে রাখবেন, কেমন? বেশ, তারপরে এখানে আসি 48 নম্বরে। কেতকাদাসের পিতার নাম শঙ্কর মণ্ডল, এইভাবে জানবেন। পরপর এখানে রয়েছে মনসার স্বামীকে জরৎকারমুনি, এইভাবে পরপর দেওয়া রয়েছে, একটু দেখে নেবেন। শিবের মনসা বাসের জন্য যেখানে পুরী নির্মাণ করে দিয়েছিলেন, কোথায়? এই উত্তরটা আপনারা দেবেন সিজুয়া পর্বতে। যাই হোক, উত্তরটা বলেই দিলাম। সিজুয়া পর্বতে শিব মনসার বাসের জন্য পুরী নির্মাণ করে দিয়েছিলেন, সিজুয়া পর্বতে। কেমন? বেশ, এখানে 60টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে দিলাম, সেই সঙ্গে সেলফ স্টাডি ভিত্তিকও রয়েছে, সেই সঙ্গে ডেটামূলক তথ্যও রয়েছে। এখানে এমসিকিউ এসএকিউ দুরকমভাবেই দেওয়ার চেষ্টা করলাম। এবারে আপনারা আপনাদের মতো করে এইগুলো যেমনভাবে পারেন, পারলে মুখস্থ করুন, পারলে রিডিং দিন, কিংবা আপনারা চোখ বুলিয়ে রাখুন, যে যেভাবে পারবেন। মোট কথা এটা ভালোভাবে আয়ত্ত করা, ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করাই হচ্ছে আপনাদের কাজ। দেখুন, চেষ্টা করুন, শেষ সুযোগ বলা চলে। যারা 16 সাল থেকে 25 সালের জন্য পর্যন্ত রয়েছেন, এসএসসির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এটা শেষ সুযোগ। আর যারা শেষবারের জন্য এখানে একটা সুযোগ পাচ্ছেন, বয়সের রিল্যাক্সেশন দিয়ে সুপ্রিম কোর্ট থেকে সুযোগ দিয়েছে, তাদের জন্য শেষ সুযোগ। উভয় মিলিয়ে চাকরি হারা, নতুন চাকরির জন্য অপেক্ষারত উভয়ের জন্যই এই পরীক্ষা গুরুত্বপূর্ণ। উভয়ে এই চাকরিতে সুযোগ পাক, উভয়ে এই চাকরির জন্য প্রিপারেশান নিক, উভয়ে এই চাকরিতে ভালোভাবে অংশগ্রহণ করতে পারুক, পরীক্ষা দিতে পারুক, এই কামনা করে আপনাদের ভালো প্রিপারেশানের আশা রেখে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, প্রয়োজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং লাইক করার পাশাপাশি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন, আজকের আলোচনা এখানেই আমরা শেষ করছি। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।